সবেমাত্র দশম শ্রেণীতে ভর্তি হয়েছে এই মেয়েটি। স্কুল থেকে আসার পথে কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। বাড়িতে তার দাদা তার জন্য অসহায়ের মতো অপেক্ষা করতেছিল। সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, দুপুর পেরিয়ে সন্ধ্যা, তবুও নাতনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের কাছে গেলে পুলিশ তার এই কেসটা তেমন কোনো গুরুত্ব দেয় না। তারা মন্ত্রীর এক কুকুর হারিয়ে গেছে সেই কেসটা নিয়ে লেগে আছে। এদিকে অসহায় দাদা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আসলে মেয়েটির বাবা মা কেউ ছিল না, অনেক আগেই তারা মারা গেছে। তাই দাদা একাই মেয়েটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর শেষমেশ দাদার মনে যেই ক্ষতের তৈরি হয় সেটা কাউকে দেখানো যাচ্ছিল না, কাউকে বলাও যাচ্ছিল না। কিন্তু পরিশেষে নাতনিকে খুঁজেও পায়, তাও আবার লাশ অবস্থায়। এতটুকু ছোট্ট মেয়েটির সঙ্গে খারাপ কাজ করে কেউ তাকে মেরে ফেলেছে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো দাদা এই কেসটাকে সমাধান করতে গিয়ে পর্দার আড়ালে থাকা একটা ভয়ঙ্কর চক্রকে ধরে ফেলে। মুভি শুরুতেই একজন লোককে দেখা যায় যার নাম শ্যাম। শ্যাম নিজের নাতনিকে খুঁজে পাচ্ছে না, তাই তার মিসিং ডায়েরি লেখানোর জন্য পুলিশের কাছে আসে। তার নাতনির নাম হলো নিথি। নিথি আজ স্কুল থেকে বাসায় ফিরে আসেনি, কিন্তু এসআই তখন অন্য একটা তদন্তে ব্যস্ত ছিল, তাই শ্যামের কথা শুনতেই চায় না। সে মন্ত্রীর নাতনির কুকুর খুঁজতে ব্যস্ত ছিল। এটা যেহেতু মন্ত্রীর, তাই এসআই সব কাজ ফেলে রেখে সেটাই লেগে আছে। তার উপর শ্যামকে নিথি সম্পর্কে ভুলভাল কথা বলতে শুরু করে যে নিথি এখন বড় হয়ে গেছে, তাই কি করে কে জানে, হয়তো সে নিজের ইচ্ছাতে কারোর সঙ্গে চলে গেছে। নিথি এখন মাত্র দশম শ্রেণীতে পড়ে। তারপর শ্যাম শেষ দিনের কথা ভাবতে থাকে। 14ই আগস্ট শ্যাম নিথিকে বারবারিক নাটক দেখাতে নিয়ে গিয়েছিল। বারবারিকের কাছে সবথেকে শক্তিশালী অস্ত্র ছিল। যদি সে চাইতো তাহলে মহাভারতের যুদ্ধ একদিনই শেষ করতে পারত। শ্যামের বারবারিকের কাহিনীর উপর পূর্ণ বিশ্বাস আছে, তাই এটা অনেক ভালো লাগে। কিন্তু নিথির কাছে এর কোনো আগ্রহই ছিল না। তাই সামান্য নাটক দেখার পর নিথি বাইরে চলে যায়। কিছুক্ষণ পরেও যখন নিথি ফিরে না আসে তখন শ্যামের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। শ্যাম তাকে ছোট থেকে বড় করেছে। নিথির বাবা মা কয়েক বছর আগেই মারা গেছে। শ্যাম নিথিকে তার বাবা মার ভালোবাসা দিয়ে বড় করেছে। অনেকক্ষণ নিথিকে না দেখায় শ্যামের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। তাই সে নিথিকে বাইরে খুঁজতে যায়। নিধি তখনও সেই হলের কাছেই ছিল। সে কখনো তার দাদুকে ছেড়ে কোথাও যাবে না। পরদিন নিথি স্কুলে চলে যায় এবং শ্যাম তার সেমিনারে যায়। শ্যাম একজন সাইকিয়াট্রিক। সে আজকের সেমিনারে মানুষকে দেখাচ্ছিল যে তাদের ভয়ের সঙ্গে লড়াই করার সাহস তাদের মধ্যেই আছে, শুধু সেই সাহসটা বাইরে আনতে হয়। তারপর সন্ধ্যায় অনেকক্ষণ নিধির জন্য অপেক্ষা করার পর শ্যাম ড্রাইভার এবং নিধির বন্ধুদেরকে ফোন করে খোঁজ খবর নেয়, কিন্তু কেউই নিধির কোনো খোঁজ খবর দিতে পারছিল না। নিধির কোনো খোঁজ ছিল না এবং সে আজকে টিউশনিতেও যায়নি। এই কারণে শ্যাম এখন থানায় এসেছে নিধির ডায়েরি করার জন্য। ঠিক তখনই একজন অচেতন কনস্টেবলকে আনা হয়। লোকটি পুলিশের হলেও একটা লাশও সহ্য করতে পারে না। সে সবকিছুতে অনেক ভয় পায়। তাই এসআই চন্দনকে বাদ দিয়ে সবাইকে কুকুর খুঁজতে পাঠিয়ে দেয় আর চন্দনের হাতে নিধির কেসটা দিয়ে দেয়। শ্যাম বুঝে যায় যে চন্দনের দ্বারা কিছুই হবে না, তাকে নিজেকে কিছু একটা করতে হবে। ঠিক তখনই শ্যাম নিধির ছবিতে স্মার্ট ওয়াচ দেখতে পায়। ওটা শ্যামের ফোনের সঙ্গে কানেক্টেড। তাই শ্যাম চন্দনকে বলে স্মার্ট ওয়াচের লোকেশনটা ট্র্যাক করার জন্য। আর দেখা যায় সেই লোকেশনটা খুবই বিপজ্জনক জায়গায় দেখাচ্ছিল। শ্যাম তখনই চন্দনকে নিয়ে ওই লোকেশনে যায়। ঘরটা অনুকা রোড ছিল আর নিধি সেখানে ছিল না। ওই লোকটা বলে নিধির ওয়াচের রাস্তায় পেয়েছে, তাই সেটা তুলে নিয়ে নিজের মেয়েকে গিফট করতে চেয়েছিল। শ্যাম তখন সেই লোকটাকে সেই জায়গায় নিয়ে যায় যেখান থেকে ঘড়িটা পাওয়া গিয়েছিল। সেই রাস্তায় আশেপাশে সিসিটিভি ক্যামেরা ছিল। তারপর সিনেমা 15 দিন আগের দৃশ্যে চলে যায় এবং দুই বন্ধু দেব ও রামকে দেখানো হয়। দুজনেরই টাকার খুবই দরকার। একদিন দেব রামকে এক গুন্ডা যার নাম ছিল দাস তার আস্তানায় নিয়ে আসে। দাস কুকুরদের খুব ভালোবাসে। এর আগে দাস দেবকে অনেক লাখ টাকা দিয়েছিল, কিন্তু দেব আজ পর্যন্ত 1 লাখ টাকাও ফেরত দেয়নি। তবুও রাম এখন দাসের জন্য কাজ করতে চলেছে, তাই দাস ওদেরকে একটা কুকুর দিয়ে দেয়। তারা সেই কুকুরের গলায় ড্রাগ বেঁধে ড্রাগ স্মাগলিং করত। কুকুর থাকার কারণে পুলিশ কোনো সন্দেহ করে না। এখন দেব সেই কুকুরের গলায় থাকা ড্রাগ খুলে বিক্রি করে ফেলে এবং সেই টাকাগুলো নিয়ে জুয়া খেলতে শুরু করে। দেবের জুয়ার নেশা খুব বাজে। সে এখন পর্যন্ত সব টাকা জুয়াতেই হেরে গেছে এবং এবারও সে হেরে যায়। রাম দেবের এই জুয়া খেলা একদমই পছন্দ করে না। তবুও তারা দুইজন বেস্ট ফ্রেন্ড। রামের প্ল্যান হলো ইউএস এর ভিসা বানিয়ে সেখানে গিয়ে আরো বেশি টাকা উপার্জন করবে, কিন্তু এখন সে শুধুমাত্র একজন ক্যাব ড্রাইভার। রামের ভিসা বানাতে কমপক্ষে 30 লাখের টাকা প্রয়োজন আর 20 লাখ টাকা অন্যান্য ফর্মালিটির জন্য দরকার। রাম একদিন সত্যকে দেখতে পায় এবং সত্যকে দেখে রাম তার প্রেমে পড়ে যায়। সত্যকে রামের ভালো লাগে। অন্যদিকে দেবের পিতামাতার মৃত্যু হয়ে গেছে। দেবকে তার আন্টি পদ্মা নিজের ছেলের মতো করে বড় করেছে। পদ্মার নিজের মিল্ক এবং ক্যাপের ব্যবসা আছে। সে কোনো অবৈধ কাজ করে না। পদ্মার মেয়ে এবং দেব একে অপরকে ভালোবাসে। পদ্মার কাছ
কাছে তাদের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই, বরং সে খুবই খুশি। পদ্মা দেবের কাজ সম্পর্কে তেমন একটা জানে না। পদ্মা খুবই বিপজ্জনক, এমনকি দাসও তাকে দেখে অনেক ভয় পায়। একদিন সত্য রামের কাছ থেকে লিফট নেয়। রাম এই সুযোগে তাকে ইমপ্রেস করতে শুরু করে, ফলো করতে থাকে এবং পিক আপ করা শুরু করে। ধীরে ধীরে তাদের কথাবার্তা বাড়তে থাকে এবং এক পর্যায়ে তাদের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। সত্য রামের বাড়িতে যেত এবং তার মায়ের সাথে দেখা করতে শুরু করে। একদিন রাম সত্যকে চুমু দেয়, তখন সে অদ্ভুত আচরণ করে এবং নিজেকে রুমের মধ্যে লক করে ফেলে। পরের দিন সত্য রামকে বলে তার পিতা মারা যাওয়ার পর সে তার চাচার কাছে বড় হয়েছে, তার চাচা তার সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে। তখন থেকে সত্য পুরুষদের সঙ্গে নিজেকে সুরক্ষিত করতে পারেনি, কিন্তু রামের সঙ্গে দেখা হলে সে রামের সঙ্গে নিরাপদ বোধ করতে শুরু করে। সত্য আজও তার শৈশবের ট্রমা থেকে বেরোতে পারেনি। রাম সত্যের সমস্যাগুলো বুঝতে পারে এবং তাকে তার ভয়ের মোকাবিলা করার জন্য সময় দেয়। এরপরে সিনেমা বর্তমানে চলে আসে। সন্ধ্যায় রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে নিধিকে দেখা যায়। নিধিকে কিছু দুষ্কৃতকারীরা অপহরণ করেছিল। পুলিশ তখন তাদেরকে ধরে মারতে শুরু করে। তারা বলে নিধি তার এক নেশাগ্রস্ত বন্ধুর সঙ্গে রাস্তায় ছিল। সেই ছেলে আজই তাদের থেকে মাদক নিয়েছিল। রাস্তায় সেই ছেলেটি নিধিকে চুমু দিয়েছিল, এই জন্য সে খুব রেগে যায়। এরপর ছেলেটিকে থাপ্পড় মেরে চলে যায়। এই সুযোগে তারা তাকে অপহরণ করে, এরপর তাকে মারধর করে এবং এক জনশূন্য রাস্তায় তার সঙ্গে অন্যায় করার চেষ্টা করে। কিন্তু নিধি কোনো রকমের ভাবে তাদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর তারা নিধি সম্পর্কে আর কিছুই জানে না। এসআই তাদেরকে খুব মারধর করে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছিল, কিন্তু শ্যাম একজন সাইকিয়াট্রিক, তাই সে খুব ভালো মতোই বুঝতে পারছিল তাদের কাছে সত্যি এর থেকে বেশি কিছু জানা নেই। শ্যাম নিধির বন্ধুর কাছে সেই স্কুল ছেলেটির ব্যাপারে জানতে চায়, কিন্তু নিধির তো কোনো ছেলে বন্ধুই ছিল না। তখন নিধির ব্যাগ ওদের কাছ থেকে উদ্ধার হয়। শ্যাম সেই ব্যাগ নিয়ে বাড়ি চলে আসে। আগে নিধিকে খুঁজে পাওয়ার কোনো উপায় চোখে পড়ছিল না। নিধির ব্যাগে বারবারই বই ছিল, আগামীকাল শ্যামের জন্মদিন। নিধি তাকে সেই বই উপহার দিতে যাচ্ছিল। এরপর সিনেমা আবারও অতীতে ফিরে যায়। দাস পদ্মার বাড়িতে পৌঁছেছে। দাস দেবকে প্রস্তাব দেয়, যদি দেব পদ্মার এলাকা থেকে তার কাছ অর্থাৎ মাদক চোরাচালান করতে রাজি হয়, তাহলে দাস দেবের সমস্ত ঋণ মাফ করে দেবে। আজকে তারা সবাই মিটিংয়ে বসে, তবে পদ্মা তার এলাকায় দাসের মাদক প্রবেশ করতে দেবে না। পদ্মাও একজন অপরাধী, কিন্তু এখন পর্যন্ত তার জন্য পুলিশ কখনো আসেনি। পদ্মা দাসকে থাপ্পড় মেরে চলে যেতে বলেছে। দাস এখান থেকে যাওয়ার আগে দেবকে একদিনের মধ্যে তার সমস্ত টাকা ফেরত দিতে হুমকি দেয়, না হলে সে পদ্মা থেকে তার টাকা বের করে নেবে। অন্যদিকে রামের দ্রুত ভিসার জন্য টাকা লাগছিল, তাই দেব রামকে কিডন্যাপিং বা চুরির আইডিয়া দেয়, কারণ তখনই দ্রুত টাকা আসতে পারে। রাম দেবের মতো ভুল কাজ করে না, কিন্তু দেব তার বন্ধু, তাই সে রাজি হয়ে যায়। সিনেমা আবারও বর্তমান সময় চলে আসে। শ্যাম বারবারই বইটা দেখছিল। মনে পড়ে 14 তারিখে সে বই পায়নি, তাহলে 15 তারিখে নিধির কাছে কিভাবে বইটা চলে আসলো। সে দোকানদারের কাছে বলছিল যে এই বইটা এলে তাকে যেন প্রথমে কল করে। শ্যাম সেই দোকানে যায় যেখান থেকে নিধি বইটা কিনেছিল এবং দোকানের সিসিটিভিতে নিধিকে সেই ছেলেটির সঙ্গে দেখা যায়। এখন শ্যাম ছেলেটির বাসার ঠিকানা পেয়ে গেছে। ছেলেটির নাম ছিল প্রদীপ। সে দ্রুত প্রদীপের কাছে যায়। প্রদীপ পড়াশোনার অজুহাতে বন্ধুদের বাড়িতে গিয়ে নেশা করে। শ্যাম প্রদীপের বাবার সাহায্য নিয়ে প্রদীপের কাছে যায়। প্রদীপ শ্যামকে দেখে ভয় পেয়ে যায় এবং বলে সে কিছুই করেনি। তাকে কড়া জিজ্ঞাসাবাদ করার পর জানায় প্রদীপ নিধিকে তার ইচ্ছার বিরুদ্ধে চুম্বন করেছিল এবং নিজে রেগে চলে গিয়েছিল, তবে তার থেকে বেশি কিছু সে করেনি। প্রদীপ কিছুক্ষণ পর নিধিকে একটা কারে করে যেতে দেখেছে, আর কারটায় অনেক বুলি স্টিকার ছিল। শ্যাম তখন বুলি স্টিকার যুক্ত কারগুলো রাস্তার উপরে খুঁজতে শুরু করে। চন্দন নিধির শেষ লোকেশন ও সময় থেকে একই স্টিকারে কার খুঁজতে শুরু করে। সিনেমা এবার অতীতে চলে যায়। রাম কোনো অবৈধ কাজ করতে চায়নি, কিন্তু একদিন এক কার কাস্টমার জানতে পারে তার বাড়িতে 1 লক্ষ টাকা নগদ রাখা আছে, তাই সে চুরি করার পরিকল্পনা করে। দেব লেজার লাইট দিয়ে কাস্টমার এবং তার সন্তানদেরকে লক্ষ্য করে, আর রাম কাস্টমারদেরকে ফোন করে ভয় দেখায়। রাম কাস্টমারদেরকে বলছিল, তোমার বাচ্চাদের জীবন বাঁচাতে হলে টাকা নিচে ফেলে দাও। ওই মানুষটা ভয় পেয়ে রাস্তার উপরে 30 লক্ষ টাকা ফেলে দেয়। রাম তার মধ্যে 5 লক্ষ টাকা এজেন্টের কাছে পাঠায়, যাতে সে ভিসার কাজ শুরু করতে পারে। বাকি টাকাগুলো দেব আবার জুয়ায় হারিয়ে ফেলে। 1 টাকাও দেব এখনো দাসকে ফেরত দিতে পারেনি। পরদিন দাস আসে দেবের আন্টির কাছে টাকা চাওয়ার জন্য, কিন্তু দেব আর রাম তাকে থামিয়ে দেয়। রামের মনে ধাক্কা লাগে, কারণ দেব সব টাকা আবার জুয়ায় হারিয়ে ফেলেছে। রাম এবার সিদ্ধান্ত নেয় সে দেবের সঙ্গে আর কোনো খারাপ কাজ করবে না। সে দেবকে ছেড়ে চলে যায়, আর দেব তখন দাসের কাছে আরো একটু সময় চায়। রাতের বেলা দেব নেশাগ্রস্ত অবস্থায় ছিল। রাম তখন মন্ত্রীর কুকুরটা অপহরণ করে নিয়ে আসে। এদিকে মন্ত্রীর নাতি তার কুকুরটিকে ছাড়া কিছুই খেতে চাচ্ছে না, তাই রাম মন্ত্রীর কাছে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এই টাকাটা পেলে তাদের দুজনেরই অর্থ সংকট দূর হয়ে যাবে। মন্ত্রীও মুক্তিপণ দিতে রাজি হয়ে যায়। তিনি এসআই এর বিশ্বাসে তার ছেলেকে 50 লক্ষ টাকা দিয়ে কুকুরটাকে ফিরিয়ে আনতে পাঠিয়েছে। রাম আজও সেই স্নাইপার প্ল্যান করেছে। কুকুরটাকে বাক্সে বন্দি করে রাস্তার পাশে তারা রেখে দিয়েছে। এদিকে দেব রেজার লাইট দিয়ে কুকুরটাকে পয়েন্ট করছিল, আর রাম মন্ত্রীর ছেলেকে টাকাগুলো দেয়ালের ওই পাশে ফেলে দিতে বলছিল। ব্যাগ পাওয়ার পর তারা কুকুরটাকে নিয়ে যেতে পারবে, কিন্তু তখনই এসআই সেই স্নাইপার দিয়ে গুলি করে দেয়, আর টাকার ব্যাগটাও রামের হাত থেকে পড়ে যায়, যার ফলে পুলিশ
কুকুরটাকেও পেয়ে যায় আর টাকাও বেঁচে যায়। কিন্তু স্নাইপারটা ছিল আসলে একটা পুতুল, সেখানে দেব ছিল না। দেব নিধির মৃতদেহ জ্বালাতে শ্মশানে এসেছে। দেব মৃতদেহ জ্বালানো লোকটাকে গুলি দেখিয়ে নিধির মৃতদেহ জ্বালাতে বলে, কিন্তু অবাক করা বিষয় হলো এই লোকটা নিধিকে চিনতে পারে। নিধি একবার তাকে খাবার খাইয়েছিল। সে নিধির জামা দেখে তার স্কুলটাকে চিনে ফেলে, লাইট ঠিক করার অজুহাতে দূরে চলে যায়। এরপর বাস ড্রাইভারকে কল করে নিধির সম্পর্কে জানায়। এদিকে বাসের ড্রাইভারও পুরো কথাটা শ্যামকে জানায়, কারণ সে নিধিকে সন্ধ্যা থেকেই খুঁজছিল। এদিকে নিজের জীবন বাঁচাতে সেই হত্যাকারী নিধির শরীর জ্বালিয়ে দেয়। শ্যাম আর চন্দন যখন সেখানে পৌঁছায় তারা দেখে যে দেহটা পুড়ে গেছে আর নিধি মারা যাওয়ার সব প্রমাণগুলো মুছে গেছে। এদিকে পুলিশকর্মী চন্দন আবারও অসুস্থ হয়ে পড়ে। চন্দন যখন ফিরে আসে তখন সে বলে, নিধিকে ন্যায় বিচার দিতে হলে যা কিছু প্রয়োজন সবকিছু করতে আমি রাজি আছি। শ্যাম তখন চন্দনকে একটা গাড়ি নম্বর দেয়, কারণ শ্মশানে যাওয়ার সময় সে সেখানে একটা গাড়ি দেখতে পেয়েছিল। এখন শ্যাম নিজে নিধির খুনিকে শাস্তি দেবে, শুধু ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে দেব এবং পদ্মার মেয়ের সাথে পর্দা তাদের বিয়ে উদযাপন করছিল। দেব মহালক্ষ্মীকে বিয়ে করতে চলেছে, কিন্তু তখনই তাকে দাসের লোকেরা কিডন্যাপ করে নিয়ে যায়। দাস দেবকে হুমকি দিয়েছে যে প্রাণে মেরে ফেলার জন্য, কারণ দেবের টাকাটা ফেরত দেওয়ার সময় শেষ হয়ে গেছে। দাসের কাছে 10 কোটি টাকার মালামাল ছিল, যা পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ অফিসার মিডিয়ার সামনে 2 কোটি টাকার মালামাল দেখিয়ে বাকিটা নিজের কাছে রেখে দিয়েছে। দাসের জন্য এই মালামাল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হাতছাড়া হয়ে গেলে সে পুরোপুরি শেষ হয়ে যাবে। এদিকে পুলিশের থেকে মালামাল আনাও সম্ভব ছিল না। তখন দেব বলে রামের মতো মাস্টারমাইন্ড এই কাজ করতে পারে। দেব রামের সাহায্যে দাসের মালামাল ফেরত আনার চেষ্টা করবে। দাস এবার তাকে সুযোগ দেয় নিজের মালামালগুলো ফিরে পাওয়ার জন্য। অন্যদিকে চন্দন সেই ক্যাবের খোঁজ পেয়েছে। সেই গাড়িটি ছিল পদ্মার মালিকানায়, যার কাছে প্রায় 1000-এর বেশি গাড়ি আছে। আর এই পদ্মা ছিল খুবই বিপজ্জনক, আর তার কাছে যাওয়া মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা। কিন্তু তবুও চন্দন একটুও ভয় পায় না, কারণ সে যে করেই হোক নিধির খুনিকে খুঁজে বের করবেই। এসে পদ্মার বাড়িতে গাড়ি পরিষ্কার করার কাজ শুরু করে দেয়। গোপনে সে গাড়ির এন্ট্রি রেজিস্টার থেকে গাড়ির ড্রাইভারের সকল তথ্য সংগ্রহ করে। সেই গাড়িটি ছিল পদ্মার, আর ড্রাইভার ছিল দেব এবং রাম। চন্দন এসে শ্যামকে ওই 2টা ছেলের ব্যাপারে জানায়, কিন্তু ওই রাতে নিধিকে কে নিতে এসেছিল তা এখন স্পষ্ট নয়। তখন শ্যাম তার নাতনির মিসিং নিউজপেপার ছাপায় এবং রামের মায়ের কাছে গিয়ে পুরো সত্যটা জানায়। রামের মা বিশ্বাস করতে পারছিল না যে তার ছেলে এমন কিছু করতে পারে। যদি তারা শ্যামকে সাহায্য না করে তাহলে শ্যাম পুলিশের কাছে যাবে আর রামের জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই রামের মা সত্যটা জানার জন্য শ্যামকে সাহায্য করে। এই সময় রাম দেবের সাথে ড্রাগ অফিসারের বাড়িতে ছিল। তারা পরিকল্পনা করে বাড়ির ভিতর থেকে ড্রাগ উদ্ধার করবে, তাই সে অফিসারের গাড়ির নিচে ট্রাকার লাগিয়ে দেয়। মধ্যরাতে যখন রাম বাড়িতে ছিল তখন তার মাতাকে নিধির আইডি এবং মিসিং নিউজ দেখিয়ে সত্যটা জানতে চায়। তারা রামকে মিথ্যা বলে যে নিধির আইডি কার্ড তার গাড়িতে পাওয়া গেছে, যাতে রাম কোনো মিথ্যা গল্প না বানাতে পারে। তারপর রাম বলা শুরু করে যে কিভাবে দেব দাসের সব টাকা উড়িয়ে দিয়েছিল এবং এখন তার সব টাকা ফেরত দিতে এবং নিজের জীবন ভালো করতে ভুল কাজ করতে শুরু করেছে। রাম বলে সে তো মন্ত্রী কুকুর অপহরণ করেছিল আর দেব নিধিকে অপহরণ করে নিয়ে এসেছে। রাম নিধির খবর পেয়ে বলছিল সে আর দেবের সঙ্গে থাকবে না, কিন্তু দেব রামের ড্রিঙ্কসের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। এরপর তাকে অচেতন করে দিয়েছিল। সকালে তারা কুকুরের বিনিময়ে টাকা নিয়ে এবং নিধিকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাম তখন অচেতন হয়ে পড়ছিল, কিন্তু কিছুক্ষণ পর নিধি পালানোর চেষ্টা করে। দেব তখন জেগেছিল, কিন্তু সে ছিল মাতাল অবস্থায়, তাই সে নিধি করে। নিধি স্টিক দিয়ে দেবকে আঘাত করে পালানোর চেষ্টা করে। তখন দেব রেগে গিয়ে তাকে মেরে ফেলে। এরপর রাম যখন জেগে ওঠে সে নিধির মরদেহ দেখতে পায়। সে দেখে নিধি মরে পড়ে আছে। যদি সে পুলিশের কাছে যেত তাহলে দেবের জেল হয়ে যেত। তাই রাম তার বন্ধুকে বাঁচিয়ে নিধির দেহটা গাড়িতে লুকিয়ে ফেলে এবং নিধিকে জ্বালিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। পরের দিন দেব দাসের কাজ নিয়ে তার কাছে যায়। তাকে দাসের ড্রাগ পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনতে হবে। রাম এখন দেবের সঙ্গে আর কাজ করতে চায় না। তখন দেব রামকে একটা ভিডিও দেখায় যেখানে দেখা যায় রাম নিধির দেহ গাড়িতে তুলছে। এসব দেখে দেব এবার রামকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তাই রাম বাধ্য হয়ে ড্রাগ চুরি করতে। রামের মা শ্যামকে সবকিছু জানায় এবং ভিডিওটা দেখায় এবং সে নিজেও ছেলের জীবন রক্ষা করার জন্য সাহায্য চাইতে শুরু করে। রাম তার বন্ধুকে বাঁচাতে ভুল পথে চলে গেছে, কিন্তু সে মূলত ভুল কোনো কাজ করেনি। রাতের বেলা রাম অফিসারের বাড়িতে সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলে এবং ভিতরে ঢুকে মাত্র 5 মিনিটের মধ্যে ড্রাগ খুঁজে বের করে। অফিসারের ফোনে সিকিউরিটি সিস্টেম ভাঙার মেসেজ আসে, তাই সে দ্রুত বাড়ি ফিরে আসে। দেব অফিসারের গাড়ির লোকেশন ট্র্যাক করছে। অফিসার বাড়িতে পৌঁছালে দেব পুলিশকে ডেকে আনে, কারণ দেব মাত্র 2 প্যাকেট ড্রাগ ছাড়া বাকি সব ড্রাগ প্যাক করে নিয়ে গেছে। আর এই বাকি 2 প্যাক ড্রাগ নিয়ে অফিসার পুলিশের কাছে ধরা পড়ে। দাসেরও ড্রাগ সেখান থেকে পাওয়া গিয়েছিল এবং অফিসারকেও জেলে পাঠানো হয়। এরপর তারা দাসের মাল ফিরিয়ে দেয়, তাই দাস এখন তাদেরকে কোনো হুমকি দিতে পারবে না। পরের দিন ঘটে এক অদ্ভুত ঘটনা। পুলিশ দেবের মৃতদেহ খুঁজে পায়। এসআই দ্রুত দেবের হত্যাকারীকে খোঁজার প্রতিশ্রুতি দেয়, কিন্তু পদ্মা পুলিশের উপরে বিশ্বাস করে না। সে বলে সে নিজেই ওই খুনিকে খুঁজে বের করে হত্যা করবে। এদিকে দাসের গুন্ডারা রামকে ধরে এনে মারতে শুরু করে, কারণ রাম আর দেব দাসের সম্পূর্ণ মালামাল এখনো ফেরত দেয়নি। শুধুমাত্র 8টা প্যাকেট ফেরত এসেছে। এই মাল ফেরত পাওয়ার
জন্য দাস রামকে পেটাতে শুরু করে, কিন্তু রামের কাছে ড্রাগ আছে কিনা তা সে নিজেও জানে না। ড্রাগ কিভাবে বদলে গেল তা কিছুতেই বুঝতে পারছিল না। রাম গুন্ডাদেরকে পিটিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে চন্দন রামের কাছে সে সব ঘটনা খুলে বলে। মূলত এই ড্রাগ রামের মাই বদলে দিয়েছিল। চুরি হয়ে যাওয়ার রাতে তিনি দেবের গাড়িতে লিফট নিয়েছিলেন এবং প্যাকেটগুলো ময়দা দিয়ে বদলে ফেলেছিল। রাম তার মায়ের কাছে মিথ্যা বলছিল, কিন্তু এই গল্প বলেও সে শ্যামকে ঠকাতে পারেনি। যদি দেব নিধির সঙ্গে খারাপ কিছু করে থাকে আর নিধি যদি দেবকে মারার পরে পালাতে চায়, তাহলে সেই ভিডিওতে রামের হাতে কেন আঘাতের চিহ্ন ছিল? মূলত সেই রাতে রামই নিধিকে মেরেছিল আর দেবকেও রামই মেরেছিল, কারণ দেব তাকে ব্ল্যাকমেল করছিল। তাই এখন রামের উপরে আর কেউ বিশ্বাস করে না। তাই সে দাসের সাথে হাত মেলায় আর দেবকে হত্যা করে। এরপর চন্দন দ্রুত রামকে এখান থেকে পালাতে বলে, নয়তো সে শ্যামের হাত থেকে বাঁচতে পারবে না। এই সময় শ্যাম সত্যের সেশন নিচ্ছিল। সত্য তার শৈশবের ট্রমা থেকে মুক্তি পেতে শ্যামের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিল। তাই আজ ছিল তার শেষ সেশন। তার আগের থেকে অনেক উন্নতি হয়েছে। তখন শ্যাম সত্যকে জানায় নিধির সাথে একই কিছু হয়েছিল যা সত্যের সঙ্গে হয়েছিল। এমন মানুষরূপী পশু এখনো সমাজের চারপাশে ঘুরে বেড়ায়। যাওয়ার আগে শ্যাম সত্যকে একটা গিফট দেয়, যাতে সে ভবিষ্যতে এই ধরনের পশুদেরকে চিনতে পারে। তখনই রাম আসে সত্যকে নিতে। রাম মনে মনে ভাবতে থাকে শ্যাম হয়তো সত্যকে নিধির খুনের ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। সে নিজেকে দোষী মনে করে। রাম সত্যের দিকে তাকিয়ে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কারণ রামই সবকিছু করছিল। সে এই ভুলের জন্য ক্ষমা চায়, কারণ তখন সে মাতাল অবস্থায় ছিল। কিন্তু সত্য শৈশব থেকেই এমন পশুর ভয় তার জীবনটা কাটিয়েছে। তখন সত্য রামকে গুলি করে হত্যা করে, কারণ শ্যাম সত্যের নিরাপত্তার জন্য তাকে একটা বন্দুক দিয়েছিল। তখনই পদ্মা তার লোকজন নিয়ে আসে রামকে মারতে। পদ্মা সত্যকে কাঁদতে দেখে সবকিছু বুঝে যায় আর সত্যকে বাঁচাতে এই হত্যার দায় তার নিজের উপরে নিয়ে নেয়। শেষে শ্যাম চন্দনকে বলে সেই দিন শ্মশানে নিধিকে জ্বালানো হয়নি। সেই দিন সে কৌশলে নিধিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়েছিল। নিধি এখন কোমায় আছে এবং আশা করা যায় শীঘ্রই সে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে পারবে, কিন্তু মানসিকভাবে কবে সুস্থ হতে পারবে তা নিশ্চিত করে বলা অসম্ভব। আর বেঁচে থাকার এমন একটা আশা নিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, আশায় বাঁচে চাষা। মানুষের মনের মধ্যে আশা না থাকলে সে কখনোই ভালো কিছু করতে পারে না। জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, মনের মধ্যে আশা স্বপ্ন থাকতেই হবে, নইলে জীবনের কোনো অর্থই থাকে না। বরাবরের মতো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের পছন্দের কোনো মুভি রিকমেন্ডেশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি সময় নিয়ে চেষ্টা করব সেটাকে এক্সপ্লেন করার জন্য। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।